ইনক্রেডিবল ভয়েস অফ বেঙ্গল, যার কণ্ঠে এক মুহূর্তে গোটা একটা পরিবার উঠে আসতে পারে। মাসিমা, মেসোমশাই, আদিক্ষেতা করবেন না, বুঝেছে? আবার এক মুহূর্তে প্রচুর চরিত্র জীবন্ত হয়ে উঠতে পারে যার গলায়। এমনই একজন অতিথি আজকে আমাদের শুনবো মায়ের প্ল্যাটফর্মে। আমি বাথরুম সিঙ্গার, তখন আমি যখন বাথরুমেও একই সঙ্গে শুধু হারমোনিয়াম নিয়ে নয়, বাথরুমেও প্র্যাকটিস চলতো, এখনও চলে। তো তাতে আমি তখন বুঝতে পারলাম যে আমার মধ্যে অনেক চরিত্রদের বাস, মানে কেবল স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস নয়, তার সঙ্গে স্টিরিওটিপিক্যাল মেল ভয়েসও বার হতে পারে। নমস্কার, 9.7 FM আমি আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই ঘন্টায় তোমার জন্য সাজিয়ে রেখেছি প্রচুর গান, প্রচুর গল্প, প্রচুর আড্ডা। আর এখন কিন্তু আমি একেবারেই একা নই, যদি আমি কোলাবোরেশন উইথ আরজি সজল 106.2 FM এর আরজে। ও আজকে আমার গেস্ট, আমি হোস্ট। তবে সজলকে আবারও বলবো, সজল তুমি কিন্তু হোস্টের মতো আচরণ করো না। না, তোমার পাশে যখন বসে আছি, একজন সুন্দরী মেয়ে যখন পাশে বসে থাকে, আমি তো এমনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি তার দিকে। আর সেখানে যদি তুমি আমাকে বলছো অ্যালাউ করবে না, করতে হবে না, শুধু তাকিয়ে থাকতে দিও তোমার দিকে। এখন যদি কেউ সমাপন মিশ্রকে বলে কোনো একটি রাজনৈতিক দলে, সমাপন বিরাটির অমুক কোনো জায়গা থেকে তোমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রার্থী হতে হবে, রাজি নাকি? একেবারেই না। আলটিমেটলি আমি যদি বিষয়টা না জানি, না জেনে সেখানে যাই, তাহলে তো ইটস অফ নো ইউজ, তাই না? তাহলে তো আরেকজন দুর্নীতিগ্রস্ত মানুষ আরেকজন অ্যাড হবে। অলরেডি প্রচুর দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছেন, আরেকজনকে অ্যাড করে কি হবে? তাহলে আমি যে কাজটার প্রতি নিবেদিত প্রাণ, সে কাজটার থেকেও সরে যাব। মানুষের ভালোবাসা যেটা আমি পাচ্ছি সেটাও পাবো না, কারণ মানুষ অত বোকা নয়, মানুষ কিন্তু বুঝতে পারে। ওরা কাগজ থা ये मन मेरा, লিখ লিয়া প্যার উস পে তেরা। তারপর ওই গানটা থাকছে, জানে মন তেরে দো নয়ন চোরি চোরি লেকে গয়া দেখো মেরা মন, জানে মন জানে মন। मेरे दो नयन चोर नहीं सजन, तुमसे ही खोया होगा कहीं तुम्हारा मन, जाने मन हाँ जाने मन हाँ जाने मन। सेल সেল सेल সেল, বাম্পার সেল, বাম্পার সেল, হরেক মাল মাত্র 10 টাকা। ও দাদারা, ও দিদিরা, বৌদিমণি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন, আর পেয়ে যান সংসারের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র 10 টাকার বিনিময়ে। কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না, এক দাম। মাত্র 10 টাকা। আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আসুন, বাঁচুন, পছন্দ করুন, পছন্দ হলে তবেই সংগ্রহ করবেন। হরেক মাল মাত্র 10 টাকা। সেল। সেল। নমস্কার, আমি সুচারু। শুনবো তোমায়তে আপনাদেরকে স্বাগত জানাই। আর শুনবো তোমায় এমন অতিথিরা আসেন, আপনারা জানেন যে তাদের অনেক অজানা কথা, অনেক অজানা প্রতিভার কথা আমরা যেমন শুনি, আবার অনেক অভিজ্ঞতার কথা শুনি। এরকমই সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষ আমাদের এই শুনবো তোমায়ের প্ল্যাটফর্মে আসেন। আর আজকের শুনবো তোমায় এমন একজন মানুষ এসেছেন যার গলার প্রেমে আপনারা হয়তো অনেকেই পড়েছেন, পড়বেনও। আমি তো মনে করি ইনক্রেডিবল ভয়েস অফ বেঙ্গল, যার কণ্ঠে এক মুহূর্তে গোটা একটা পরিবার উঠে আসতে পারে, আবার এক মুহূর্তে প্রচুর চরিত্র জীবন্ত হয়ে উঠতে পারে যার গলায়। এমনই একজন অতিথি আজকে আমাদের শুনবো তোমায়ের প্ল্যাটফর্মে রয়েছে, সমাপন মিশ্র। সমাপন, স্বাগত জানাই। নমস্কার। শুনবো তোমার এই প্ল্যাটফর্মে আসার জন্য। প্রথমে বলো, কেমন আছো? খুব ভালো আছি, এবং থ্যাংক ইউ তোমাকেও সুচারুদা, এবং আর প্লাস চ্যানেলকেও অনেক ধন্যবাদ আমায় ডাকবার জন্য। আমি এই পডকাস্ট আগেও দেখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে যে একেবারে হার্ট টু হার্ট কনভারসেশন হয়। মানুষ মানে একেবারে আমি যে কথা বলে থাকি, আমি তো রেডিওতে শো করি, এবং এই ফ্রেজটা আমার খুব প্রিয়, হৃদয়ের একুল ওকুল দুকুল উজাড় করা কনভারসেশন, সেইটা হয়। তো আমার মনে মনে ইচ্ছে ছিল, একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল। তো তারপরে কালে ভদ্রে ঘটনাচক্রে সেটা হয়ে যায়। তো এই এত অ্যাপ্রিসিয়েশন যখন পাই কাজের ব্যাপারে, তখন দায়িত্ব আরও বাড়ে, রেসপন্সিবিলিটি বাড়ে। একদিকে যেমন আমি সমৃদ্ধ হই, তেমনি মনে হয় যে না, এটা দায়িত্ব, আরও যাতে ইমপ্রুভমেন্ট হয় সে চেষ্টা আমায় করতে হবে। আর ভালো আছি, শীত পড়েছে। তো শহর কলকাতায় যখন একটু একটু করে শীত পড়ে, তখন মানুষ যা সে শীত নিয়ে বাড়াবাড়ি শুরু করে, বেশি করে মাফলার, সোয়েটার। শীত অতটাও পড়েনি, তো ওই দেখেই শীত বাবাজি পালিয়ে বাঁচেন। তো তাকে একেবারে কনকার করে খুব জাঁকিয়ে শীত পড়েছে, ভালো লাগছে, এনজয় করছি। শহর কলকাতায় শীত তো খুব একটা পড়ে না, বিগত কয়েক বছরের মধ্যে এই প্রথম বোধহয়
2-3 দিন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়লো, কতদিন থাকবে জানি না, জানুয়ারি মাস পড়ে গিয়েছে। হ্যাপি নিউ ইয়ার তোমাকে। তোমাকেও নববর্ষের শুভেচ্ছা। শুরুতেই বলি আমি আজকে কথা বলবো কম, কিছু তোমার থেকে শোনার চেষ্টা করি। আজকের শুরুতেই কার কথা শুনবো বা কোন চরিত্র আমার সামনে ফুটে উঠবে? বাচ্চারা বলা হয় ভগবানের রূপ, তো বাচ্চা মেয়েই কথা বলুক। হ্যালো সুচারু আঙ্কেল, আমার নাম মিলি। আমি R+ চ্যানেলে এসে দারুণ মজা পাচ্ছি। আমি যখন প্রথম এলাম তখন আমাকে চা খাওয়ালে। হ্যাঁ, চা খাইয়েছে বটে, তবে তোমার জন্য দুধ চা বলেছিলেন, তুমি তো বায়না করলে, তুমি বললেন নাকি তুমি চিনি ছাড়া লিকার চা খাবে। সেটা তো তুমি তো বাচ্চা মানুষ, তাই না? তোমার তো সেটা খাওয়া উচিত নয়। আচ্ছা, সবসময় ও তো বড় হচ্ছে নাকি? ওকে তো বড় হতে দিতে হবে, বড়দের মতন করে ভাবতে দিতে হবে। বড়দের জায়গায় সে যাচ্ছে, আমার সঙ্গে তোমার সঙ্গে বেরোচ্ছে, মা বাবার সঙ্গে বেরোচ্ছে, কিন্তু ওকে তো ওর যদি মনে হয় ও চিনিটা ছাড়বে, চিনিটা তো ছাড়াটা তো হেলদি ব্যাপার, তো তাতে তুমি কেন বকা দিচ্ছ? না, একটা বাচ্চা যখন বড় হচ্ছে সে প্রথমত চা খেতে চাইবে কেন? এটা তোমার আশকারাই হয়েছে। আমাদের বাড়িতে, আমি তো আমার বাপের বাড়িতে কোনোদিন চা খাওয়ার চল ছিল না। শ্বশুর বাড়িতে আসার পরে আমি দেখছি তোমরা সবাই চা খেতে ভালোবাসো। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, ওর 5 বছর বয়স, ও এখন থেকে চা খাওয়ার নেই। আমি চা খাওয়ার নেশায় পড়িনি মা, তুমি আমাকে বারবার বকা দাও। দাদু আমাকে বলো না, মা আমাকে কেন বকছে বলো তো? কেন বকতে জানো না? মা বাবার কথা শুনলেই মা বাবা আর বকবে না? মা বাবার কথা শুনবে, পড়াশুনো করবে, তাহলেই তো বকবে না। কেন বকছে তুমি মা বাবাকে জিজ্ঞেস করো, নিজেকে জিজ্ঞেস করো। আমি সবের মধ্যে নেই, বুঝেছো? হ্যাঁ, তুমি এসবের মধ্যে থাকবে কেন? তোমার তো যত অশান্তি এড়িয়ে চলা ততই তোমার ভালো, বুঝেছো? তোমার এই বিয়ে করে আমার জীবন একেবারে জেরবার হয়ে গিয়েছে। মাসিমা, মেসোমশাই, আদিক্ষেতা করবেন না, বুঝেছেন? অনেকবারই কাজ করি, ভাত ছাড়ালে কাকের অভাব হয় না, কাক ছাড়ালে ভাতের অভাব হয় না। এই বাড়িতে বেশ কিছুদিন কাজ করলাম, আর মনে হচ্ছে কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? এই বুড়ো বয়সে আপনাদের এই আদিক্ষেতায় আমার মোটেই ভাল লাগে না, বুঝেছেন তো? আর মোনারে সারাদিন আপনারা বকেন। এই R+ এখানে এসেছি, এই আমাদের ঝগড়া আপনাদের জন্য আমার গলা বার করতে হয়েছে। আমি তো আসলে ঝগড়া করি না, আপনাদের জন্যই করতে হয়েছে। এরা কি ভাবছে বলেন তো? আচ্ছা মালতী, তুমি চুপ করো, এখন তোমাকে তো চিৎকার করতে হবে না। হ্যাঁ, যখন তুমি জানো গলা বার করা উচিত না, তখন তুমি চিৎকার করো না। আচ্ছা, তুমি 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 তো শুরু করলে। আমি কিছু শুরু করিনি। হোয়াট এভার, আমি বলবো সুচারুদা আপনি বিষয়টা সামাল দিন। দেখতেই তো পাচ্ছেন পরিবার একটা ঝামেলা শুরু হয়েছে। হ্যাঁ সুচারু আঙ্কেল, তুমি ড্যামেজ কন্ট্রোল করো। আমি জানি না আমি কিভাবে ড্যামেজ কন্ট্রোল করব, কিন্তু মুহূর্তের মধ্যে 7-8টা চরিত্র এবং একটা আস্ত পরিবার উঠে এলো। মানে বাবা, মা, বাচ্চা, দাদু, দিদা। সত্যি সমাপন, এই যে তোমার নিজের কণ্ঠে এতগুলো গলা, এতগুলো চরিত্রের সমাহার, এই প্র্যাকটিসিংটা বা এই ভাবনাটা কবে থেকে শুরু করলে? ভাবনাটা সেই অর্থে রীতিমতো শুরু করতে হয়নি। আমি যখন বড় হচ্ছিলাম, প্রথমত ছোটোবেলা থেকে একটু শুরু করি। ছোটোবেলায় আমার বাড়ির মধ্যে, মানে পরিবারে যে সমস্ত চরিত্ররা ছিলেন, মানে আমার ঠাকুরমা, ঠাকুরদা কোভিডে গত হয়েছেন। তারপর আমার আমার ঠাকুরমা এখনও জীবিত, আমার সঙ্গেই থাকেন। দাদু, দিদা, তারপর অমুক জেঠু, অমুক কাকু, অমুক মামি, অমুক মাসি, তাদের আমি নকল করতাম। আর তারপর প্র্যাঙ্ক কল, সে একটা দারুণ। এবং ভাই বোনদের সঙ্গে যখন বসতাম ফ্যামিলি গ্যাদারিং, আমি হতাম মধ্যমণি। মানে আমাকে ওই অমুক স্যারকে ফোন করতে হবে অমুক গলা করে। তারপর ফেক অ্যাকাউন্ট খুলে আমার গলাটাই যেহেতু ইউএসপি, তো তার মাধ্যমে বোকা বানাতে হবে, সে একটা অদ্ভুত আনন্দ। তারপরে বিভিন্ন চরিত্রদের নকল করা। এবার আমি গানও শিখতাম। এবার বড় হতে হতে যখন বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, তখন আমার স্বরভঙ্গ হলো আর 5 জনের মতোই। তখন আমি বুঝলাম যে আমার যে স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস, যেটা যখন আমি ছোট ছিলাম, মানে ওই স্বরভঙ্গ হওয়ার আগের অবস্থায় যেটা ছিল, ওটা আমি একটু একটু করে হারিয়ে ফেলছি। আর আমি যখন চড়ায় সা তুলছি যখন গান গাওয়ার সময়, তখন একটা শ্রিঙ্ক, একটা সাউন্ড, একটা ডিস্টর্টেড সাউন্ড বার হচ্ছে, সেটা খুব ভাঙাচোরা একটা কণ্ঠ আমার বেরিয়ে আসছে। আমি বাথরুম সিঙ্গার, তখন আমি মানে যখন বাথরুমেও একই সঙ্গে শুধু হারমোনিয়াম নিয়ে নয়, বাথরুমেও প্র্যাকটিস চলতো, এখনও চলে। তো তাতে আমি তখন বুঝতে পারলাম যে আমার মধ্যে অনেক চরিত্রদের বাস, মানে কেবল স্টিরিওটিপিক্যাল ফিমেল ভয়েস নয়, তার সঙ্গে স্টিরিওটিপিক্যাল মেল ভয়েসও বার হতে পারে। আর আমি রেডিও শুনতেও ছোটোবেলা থেকে ভালোবাসতাম, অঙ্ক করতাম, কঠিন দুর্বোধ্য অঙ্ক আমার মাথায় ঢুকছে না, কিন্তু রেডিওর প্রতি আমার সমস্ত মনোনিবেশ পুরোটাই ওই দিকে চলে গেল। তো অঙ্কের মতন পড়ে থাকলো, খাতা পেন ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু আমি রেডিও শুনে চলেছি। ফিমেল আরজে, মেল আরজে, তাদের পারস্পরিক খুনসুটিপূর্ণ কনভারসেশন,
লিসনার্সরা কল করছে, অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক হচ্ছে সবটা, তো এইটা আমার ভীষণ ফ্যাসিনেট করতো আমায়। তো আমি ফিমেল আর্যদের যে মানে কনভেনশনাল ফিমেল ভয়েস যেটা, আমি তার প্রতি ফ্যাসিনেটেড হতাম। তো সেটা যখন আমি স্বরভঙ্গের সময় বুঝলাম যে শুধু এই ভয়েস নয়, আমাকে হেল্প করার জন্য স্টিরিওটিপিক্যাল মেল ভয়েসও আমি সাহায্য করতে পারে এবং লিসনার্সরাও আমার গলার মাধ্যমেই আসতে পারে। তো তখন আমি বুঝলাম না, এগুলো তো এক একটা চরিত্র তাদের নিয়ে, এবং তারপরে যত এগিয়েছে বিষয়টা আরও অনেক চরিত্র ইন্ট্রোডিউসড হয়েছে। পরিবার, বন্ধু বান্ধবদের কাছে প্রথমে তো তুমি বললে যে ওই জোনে তুমি থাকো। একদম। তারা তোমাকে কখনো কি অ্যাডভাইস করতো যে সমাপন এটা কিন্তু খুব ভালো হচ্ছে বা এটা হ্যাঁ, চালিয়ে যেতে পারে? ভালো হচ্ছে, কিন্তু প্রথম দিকে কি হতো, তারা ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গায় রাখতো বিষয়টা, একটু আনন্দ হচ্ছে ঠিক, ফ্যামিলি ঠিক, গ্যাদারিংয়ে। ঠিক। কিন্তু যখন বড় হচ্ছি, যখন এই বিষয় এবং খুব ভালো হতো, তারা তো ভীষণ অ্যাপ্রিসিয়েট করতেন, লেফট রাইট অ্যান্ড সেন্টার, নো ডাউট। আমার ভাই বোন, আত্মীয় স্বজন, মানে খুব সাপোর্টিভ ফ্যামিলি, মানে দে আর জেম অফ দ্য পিপল। আমার বন্ধু বান্ধব সবাই আমায় ভীষণ ভালোবাসে। তো তাদের অ্যাপ্রিসিয়েশন ছাড়া, তাদের সাহসিকতায় ভর করে যদি আমি না এগোতাম তাহলে কিছুই হতো না। পরবর্তীকালে তাদের অ্যাপ্রিসিয়েশনেই, তাদের মানে উদ্যোগেই যে তুই এটা কর বা এই পথে তোর হাঁটলে ভালো হয়। আমার দুই দিদির কথা না বললেই নয়, সুমনাদি, সৌমিদি, আমি সব জায়গায় বলি। তারা আমার এই প্যাশন সম্পর্কে যখন জানতে পারলেন, তখন তারা বললেন এটা নিয়ে প্রফেশন করা যেতেই পারে, এবং আমি রেডিও জকি হওয়ার আমার যেটা স্বপ্ন ছিল। তো আমাকে অমর্ত্য সাহা স্যার, তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। তিনি সেই সময় 91.9 ফ্রেন্ডস এফএম এ রেডিও জকি ছিলেন। বর্তমানে আমি ফ্রেন্ডস এফএম এ রেডিও জকি হিসেবে কাজ করি। তো এবং এখন বর্তমানে জার্নালিজম মাস কমিউনিকেশনের প্রফেসর, নিউ আলিপুর কলেজে। অমর্ত্য স্যারের নিজস্ব প্রোডাকশন হাউস AITP, অ্যামোস ইনস্টিটিউট অফ টেলিভিশন প্রোডাকশন, সেখানে আমায় উনি ডেকেছেন আমার প্যাশন সম্পর্কে জানতে পেরে। দীপদা, মানে সেই সময় মির্চিতে কাজ করতেন, দীপাঞ্জন ঘোষ, তার নজরে আমি পড়লাম। তিনি আমার এই বিভিন্ন চরিত্রদের আমার গলার মাধ্যমে সেটা শুনে তিনি বললেন অ্যাস্টাউন্ডিং পারফরমেন্স, মানে এরকমটা খুব নজিরবিহীন। তারপরে রেডিও মির্চিতে সানডে সাসপেন্সে সুযোগ পাওয়া, একটু একটু করে পথ চলা। ফলে ওই পরিবারের মানুষদের সাপোর্ট, তাদের একটা আমাকে তাদের প্রেরণা, অনুপ্রেরণা, সেইটাতে ভর না করলে আমি হয়তো ভাবতে পারতাম না এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি। তুমি এখন আর্জিং করো, ফলে এই মুহূর্তে স্টুডিওতে কি একটা মেল এবং ফিমেল হ্যাঁ। আর যে দুজনের কনভারসেশন আমরা কি একটু শুনতে পারি নাকি? হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমত বলে রাখি, 109.7 FM কাল্পনিক এটি রেডিও স্টেশন, রেডিও ফ্রিকোয়েন্সি, এটার বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ফলে এটা আমি ছোটবেলায় বানিয়েছিলাম এবং পরবর্তীকালে দেখলাম না, এই ঠিক। ফ্রিকোয়েন্সি নেই, এক্সিস্ট করে না। নমস্কার, 109.7 FM আমি আরজি শতরূপা তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর এই ঘন্টায় তোমার জন্য সাজিয়ে রেখেছি প্রচুর গান, প্রচুর গল্প, প্রচুর আড্ডা। আর এখন কিন্তু আমি একেবারেই একা নই। টুডে আমি ইন কোলাবোরেশন উইথ আরজি সজল 106.2 FM এর আরজে। ও আজকে আমার গেস্ট, আমি হোস্ট। তবে সজলকে আবারও বলবো, সজল তুমি কিন্তু হোস্টের মতো আচরণ করো না। না, তোমার পাশে যখন বসে আছি, একজন সুন্দরী মেয়ে যখন পাশে বসে থাকে, আমি তো এমনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি তার দিকে। আর সেখানে যদি তুমি আমাকে বলছো অ্যালাউ করবে না, করতে হবে না, শুধু তাকিয়ে থাকতে দিও তোমার দিকে। অন এয়ার ফ্ল্যাট করা যায় না, তোমাকে আগেও বলেছি। এবং লিসনার্সরা যখন শুনছেন আমাদেরকে, তখন খুব খারাপ একটা ইমপ্রেশন পড়বে আমার উপর। তোমার উপর কোনো খারাপ ইমপ্রেশন আমি পড়তেই দেবো না, বুঝলে? আমি এসব শুনতে চাই না, একেবারে অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আজ থাকছে প্রচুর গান, প্রচুর গল্প, অন্তরঙ্গতার স্বাদ, এবং সেই সঙ্গে গোটা বিষয়টা কিন্তু শুধুমাত্র আপনারা রেডিওতে শুনতে পারবেন না, সেই সঙ্গে আপনারা R+ নিউজের এই ইউটিউব চ্যানেলে, টিভিতেও আপনারা বিষয়টা দেখতে পারবেন। আমাদের আড্ডা পুরোপুরি লাইভ হচ্ছে কিন্তু, আর সেই সঙ্গে আপনারা কিন্তু এই ঝলকটা কানেও রাখতে পারেন রেডিওতে 109.7 FM এ। আরজি শতরূপা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন 24/7, আমি কিন্তু অনলাইন থাকি। জোকসে পার, সেটা সম্ভব নয় হিউম্যানলি। হ্যাঁ, সেটা সম্ভব নয়, মানে তুমি অনলাইন থাকো 24/7 অথচ আমাকে রিপ্লাই করো না। একেবারেই আমি সেই নিয়ে কোনো কথা বলতে চাই না, বিতর্কে জড়াতে চাই না। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসি। কেউ কোথাও যেও না। 109.7 FM এ তোমার বন্ধু শতরূপা ছিলাম, আছি, থাকবো। টুডে আমি ইন কোলাবোরেশন উইথ আরজি সজল। আর একবার বলে দিই চটপট ফোন নাম্বারটা 9874576978, 9874576978। চটপট ফোন করতে হবে, চিঠি লিখতে হবে, হৃদয়ের একুল ওকুল দুকুল উজাড় করে কথা বলতে হবে, মানে ওই গানটার মতো। হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। হায় সজনী। তুমি আর কথা বলো না, তোমার এই মানে ফাটা গলা, ফাটা বাঁশের মতন গলা নিয়ে না গান গাইতে হবে না। সবসময় তুমি আমাকে অপমান করো, তবে তোমার অপমানগুলো কাঁটার মতন বেঁধে, ফুলের গায়ে কাঁটা, কিন্তু ভালোবাসা কখনো কমে না। হ্যাঁ, অন দিস নোট একটা ছোট বিজ্ঞাপনী বিরতি। আমাদের খুনসুটি তোমরা এনজয় করো 109.7 FM। ইটস মেলোড্রামাটিক। এই দোকানে সিল্ক ভালো, ওই দোকানে তাঁত, এসব এখন অতীত। 5তলা মল পুরোটাই শাড়ি, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, ট্রায়াঙ্গুলার পার্ক এবং গৌরিয়া হাট জাংশনে। এই জানো, মিতালিদি বলছিল ওর ব্যাংকে টাকা রাখলে
মাসে 3% সুদ দেবে, আর বছর শেষে 13% সুদ। এই আমাদের ফিক্সড ডিপোজিটগুলো ভাঙিয়ে ওই ব্যাংকে টাকা রাখলে রাতারাতি বড় লোক হয়ে যাবো বলো। ভিকিরিও হতে পারি। যে কোনো নন ব্যাংকিং আর্থিক সংস্থায় টাকা রাখতে গেলে শর্তাবলী এবং নিয়ম ভালো করে জেনে নেবেন। চড়া সুদের লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হবেন না। বিশদে জানতে ফোন করুন 18990190190190। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। এগিয়ে থাকুন, এগিয়ে রাখুন। ধন্যবাদ। স্যালিকল 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 মলম, দাঁত হাজা চুলকানিতেই দেয় আরাম। স্যালিকল মলম আজই ব্যবহার করুন। পান অবাঞ্ছিত দাঁত হাজা চুলকানি থেকে সম্পূর্ণ নিরাময়। স্যালিকল মলম আজই ব্যবহার করুন। पक 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 सुबह दोपहर शाम को हम खाते जाते, ये बर्तन तू धोएगी चिल चिल्लाते, तिरकिट धुम तिरकिट धुम तिरकिट धुम। लो मैं ले आई सबके लिए एक उपाय, बर्तन धोना सब करेंगे अब एंजॉय। ऐसे चमकाए जैसे हंसती मुड़िया, बर्तनों के साथ चमके आपकी दुनिया। तिरकिट धुम टिंग 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 टिंग। स्पार्कल डिश वॉश हजारों बर्तन चमकाए। टिरी 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 टिंग 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 टिंग। 109.7 FM। ইটস মেলোড্রামাটিক। ছোট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। সজল কফি খেতে হবে। হ্যাঁ, কফি খেতে খেতেই আড্ডাটা না হয় হোক, কিন্তু সেই সঙ্গে তোমার তো ফোন চলে এসছে। অনুষ্ঠানের হোস্ট যেহেতু আমি, সুতরাং ফোনটা আমি রিসিভ করব। হ্যালো, কে বলছো? কোথা থেকে বলছো? হ্যালো শতপান্তি, আমি মিলি কথা বলছি। শোনো, চেনা বামনের পইতে লাগে না, যদিও রিলিজিয়ন নিয়ে কোনো কথা বলা উচিত নয়। স্টিল বললাম, প্রবাদ প্রবচন বাংলাতে ভালোই লাগে, সেখানে যদি কি অন্যভাবে নেন আমার কিছু বলার নেই। এনিওয়েজ, হ্যাঁ সত্যি চেনা বামনের পইতে লাগে না। তোমার গলা শুনেই বুঝে গিয়েছি মিলি তুমিই ফোন করেছো। ভালো আছো মিলি? পড়াশোনা করছো? ঠাকুমা দাদুর কথা শুনছো তো? হ্যাঁ, আমি তোমাদের কথা শুনে গুডকাই হয়ে গেছি। আমার ঠাকুমাকে জিজ্ঞেস করে দেখো, আমি ওদের সব কথা শুনি। ঠাম্মা! ঠাম্মাকে ডাকছো কেন? আমাদের সঙ্গে কথা বলে ঠাম্মাকে ডাকা মানেই আবার অনেক কথা বাড়বে। সচল, হোয়াটস দিস বিহেভিয়ার? কি হচ্ছেটা কি? লাগছে একটা গোটা পরিবার যখন আমাদের সঙ্গে কথা বলে, আমি তো বলি গ্রাস রুট লেভেলের মানুষের সঙ্গে আমরা কথা বলতে পারি। একটা গোটা পরিবারের সঙ্গে আমাদের কথা হবে। রেডিওর কাজ করার মজাটাই তো এটা, তাই না? তুমি এরকমভাবে থামিও না। ঠাম্মা! হ্যাঁ যাচ্ছি। বাবা, কাজ করতে দেয় না। বল বল। ঠাম্মা তুমি বলো, আমি মন দিয়ে পড়াশোনা করি কিনা, তুমি শতপান্তিকে বলে দাও। হ্যাঁ করে করে, আমি কথা বলতে পারছি না, আমার অনেক রাজ্যের কাজ পড়ে আছে। তোর মা তোর বাবা ঠাকমা দাদুর ঘাড়ে চাপিয়ে দিয়ে নাতনিরে মেয়েরে চলে গিয়েছে। নাতনি তো ফেলেও দিতে পারি না, সব কাজ এখন আমার করতে হবে। তুই যা শুনছিস শোন গে, যা পড়াশুনো করেছিস এই নিয়ে আমি আর কথা বলতে চাইনি। হ্যাঁ করছে, পড়াশুনো করছে। দেখেছো, আমি পড়াশুনো করছি। গুড গার্ল, খুব ভালো। হ্যাঁ, গুড গার্ল গোজ টু স্কুল এভরি সানডে। মানে আমি রবিবার স্কুলে যাই? না না, মজা করছি। তোমাকে আমি লজেন্স দেবো, বুঝলে মিলি? একটা না, আমার 4 লজেন্স লাগবে। তুমি আমায় দেবে তো? সজল আঙ্কেল আর শতপান্তি, সজল আঙ্কেলকে তুমি এত বকা দেবে না, কেমন? আচ্ছা বাবা, দেখেছো তোমার দলে রয়েছে ও। তা তো হবেই, ভালো মানুষের দলে তো বাচ্চারা থাকবে, বাচ্চারা ভগবানের রূপ। আর যাই হোক, এই মনা, তুই এখানে চিপসের প্যাকেট খেয়ে ফেলেছিস কেন? আমার পরিষ্কার করতে হবে। ও মাসিমা, একটু বোঝেন না, আমি আর পারছি না। আপনারা যখন ওরে সামলাতে পারেন না, আমার ভরসায় ছেড়ে দেন। আমি পারবো না, কাজ ছেড়ে চলে যাবো, বুঝেছেন? এই অসভ্যতা করবি নে, 3 নাতি মারবো তোর, বুঝেছিস? 3 নাতি মেরে তোরে তাড়িয়ে দোবানু, বুঝেছিস? বুঝে পেরেছিস? কাজের লোকের সংগ্রাম করছো কেন? কাজের লোকের সংগ্রাম ব্যবহার করো কেন? আমি তোমার বর, আমারে তো তুমি ওই গাধা বানিয়ে রেখেছো। আমার সঙ্গে করছো, কাজের লোকের সঙ্গে করলে কাজ ছেড়ে চলে যাবে, তখন কি তুমি বুড়ো হাড়ে বারণ মেজে খাবে নাকি? আমারে দেখতে হবে না, বুঝেছ? যা পারবো করবো, কদিন বাদে তো মরিয়ে যাবো। এই তো বয়স হয়েছে আমার কথা কেউ চিন্তা করলেন না, কেউ না। বর এরকম, তার সংসারে এসে পড়েছে সে 15 বছর বয়সে, এরা কেউ আমার ভালোবাসে না। দেখেছো শতপান্তি, এরা সারাক্ষণ ঝগড়া করে। আচ্ছা বাবা, তুমি ওদের কথা শুনবে, তুমি তো বড় হচ্ছ, তুমি ওদেরকে সামলাবে। হ্যাঁ, তুমি ওদেরকে ভালোবাসার কথা বলবে, ভালো কথা বলবে, তাহলে দেখবে নিশ্চয়ই ওরা শান্ত থাকবে। অন দিস নোট সজল, আমার মনে হয় এই ভালোবাসার একটা আখ্যান, সেটা যদি ওদেরকে শোনাই তাহলে বড় ভালো হয়, তাই না? একেবারে তাই। আমার মনে হয় যারা এই মুহূর্তে শুনছো, সেই এই বিষয়টা, এটা
যদি জানতে পারো এই শ্রুতি নাটকটা কার লেখা, এবং আমি ঠিক জানি না, তবে আমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড মেসেজ হিসেবে পেয়েছিলাম। খুব ভালো লেগেছিল। জগন্নাথ বসু, উর্মিমালা বসু শ্রদ্ধেয় বাচিক শিল্পীদ্বয় তাঁরা এটা করেছিলেন, এবং তখন থেকেই ভেবেছিলাম তোমার সঙ্গে এটা পারফর্ম করবো, বুঝলে শতরূপা। একেবারে তাই। এবং এই যে বাড়িতে এত ঝগড়া, এত অশান্তি, আমার মনে হয় ভালোবাসার এই আখ্যান যদি তারা শোনেন, কানে রাখেন, তাহলে এই অশান্তি, এই ঝগড়া একটু হলেও কমতে পারে। রেডিওটা ওদের কাছে পৌঁছে দাও, বুঝলে মিলি? নিশ্চয়। ঠাম্মা, দাদু, এটা শোনো। শুরু করো সজল। হ্যাঁ, তুমি শুরু করো আগে। এই যে শুনছো, শুনতে পাচ্ছ? কে? কেউ যেন কথা বলছে মনে হচ্ছে। হ্যাঁ গো, আমি ডাকছি তোমায়। হ্যাঁ, নিশ্চয়ই কেউ কথা বলছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। পুকুরের জলের দিকে তাকাও। হ্যাঁ, তাকিয়েছি তো। কিচ্ছু দেখতে পাচ্ছ না? পাচ্ছি, কিন্তু এই তো সূর্যের রাঙা আলো কেমন মেঘের ছায়ার সঙ্গে লুকোচুরি খেলছে, কিন্তু এ তো রোজ দেখি গো। আর আর কিছুই দেখছো না? আর ওই পাড়ের শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের উপর। হ্যাঁ, মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে। ব্যাস, আর কিছু দেখছো না? না না, দেখছি না কেন? ওই একটা মাছরাঙা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল। তুমি তো কেবল দূরের জিনিস দেখছো। আরে ভালো লাগে না আমার। এইখানটায় দেখো, এইখানটা দেখো। আরে বাবা, তোমার পায়ের কাছে কি দেখছো বলো? আরে বাবা, আরে এই জায়গায় জল তো ভালো করে দেখাই যাচ্ছে না। আরে আমার ফুলে ফুলে সব লাল হয়ে গিয়েছে। আর কিছু দেখছো না? কিচ্ছু না? ও, একটা ছোট্ট রূপলি মাছ। হ্যাঁ, ঠিক ধরেছ। মানে? তার গায়ে? হ্যাঁ, তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন পিছলে পিছলে যাচ্ছে। আরে বাবা, ওইটাই তো আমি। তুমি? হ্যাঁ, আমি। তুমি আমাকে ডাকছিলে কেন? আরে বাবা, রোজই ভাবি তোমায় ডাকবো, আলাপ করব, কিন্তু সাহসে কুলোয় না, জানো? কেন? আমি কি খুব ভয়ঙ্কর দেখতে? না না, তা হবে কেন? তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ, এক মাথা ঝাঁকড়া চুল, বিশাল দুটো হাত ছড়িয়ে তুমি অর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে আছো। ঝড় বৃষ্টিকে একটু ভয় পাচ্ছ না। তুমি কত বিশাল, আর কি গম্ভীর গম্ভীর। তোমাকে ভয় করবে না? তাহলে আজ যে বড় সাহস করে আমাকে ডাকলে, তো তার বেলা? কি জানি, আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছিল। মনে হলো আজকের দিনে তুমি রাগ করতেই পারবে না। তা না হয় বুঝলাম, কিন্তু তুমি সুন্দরী তরুণী, আমার মতো একটা মাঝবয়সীর সঙ্গে আলাপ করে তুমি কি করবে শুনি? কি করবে বলো তো? কেন? তোমার কাছে পৃথিবীর বাইরের গল্প শুনবো, বাইরের পৃথিবীর গল্প শুনবো। আমার কাছে? তোমার কাছে। কেন? আজ কত বছর ধরে এই এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি, তার কোনো ইয়ত্তা নেই। আরে বাবা, আমার পৃথিবী তো এইটুকু। তাও তো, আমার পৃথিবীর চেয়ে তোমার পৃথিবী অনেক বড়। তুমি সারাদিন ধরে আকাশের দিকে তাকিয়ে রং পাল্টানো দেখছো, দেখছো মেঘেদের ভেসে যাওয়া, দেখছো পূর্ণিমা রাতের জ্যোৎস্না, রামধনুর 7টা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে প্রতিনিয়ত। প্রজাপতি ভ্রমররা বসছে তোমার ফুলে, তোমার পাতায়, তোমার ডালে দোল খেতে খেতে পাখিরা তোমায় গান শোনাচ্ছে। এই শোনো না, শোনো না, তুমি আমার বন্ধু হবে? বলো না, তুমি আমার বন্ধু হবে? তুমি জলের রাজ্যের ছটফটে যুবতী। তোমার চারপাশে কত রকমের মাছ, কত রকমের প্রাণী, এসব ছেড়ে আমার মতো একটা আধবুড়ো চলৎশক্তিহীন গাছের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাইবে? তোমার ভালো লাগবে? তুমি মন থেকে বলো তো, ভালো লাগবে? ছাড়ো তো, ওদের কথা ভাত দাও। ওরা ভাবতেই পারে না এইটুকু পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে। ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি। এই জানো, মনে হয় আমি পাখির মতো দু ডানায় ভর দিয়ে আকাশে উড়ে বেড়াই। আমার শরীরটাকে আমি ভাসিয়ে দিই, দু চোখ দিয়ে চেটে পুটে নিই সমস্ত পৃথিবীটাকে। এই শোনো না, শোনো না, আমাকে তুমি না এই জমির ওপরের দিকে একটা গল্প শোনাবে, আর আমি তোমাকে বলবো বেশ গভীর জলের কথা। এই তাহলে তাহলে আজ থেকে আমরা বন্ধু, কেমন? রাজি তো? বলো, রাজি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজি। তোমার মতো একটা মিষ্টি মেয়ের মুখের ওপর আমি কি কখনো না বলতে পারি? শোনো, আমি আধবুড়ো হতে পারি, কিন্তু বেরসিক নই, বুঝলে? বেশ, তবে তোমার সব থেকে উঁচু ডালে ওই ফুলের গোছাটা তুমি আমার জন্য দাও দেখি। তবেই বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে, নচেত নয়। দেবে তো তোমার সবচেয়ে উঁচু ডালের ওই ফুলের গোছাটা? বলো, বলো, দেবে আমায়? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। এই নাও, এবার খুশি তো? বলো, খুশি তো? খুব খুশি।
শোনো, ডাকলে কিন্তু একটাকে সাড়া দেবে। আর শোনো, মাছরাঙা শিমুল ফুলের দিকে তাকিয়ে সময় নষ্ট করবে না, বুঝলে? এই আমি চলে গেলাম। এই, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আবার পরে দেখা হবে, একদিনই সব কথা বলবো না। আরে দাঁড়াও, চলে যেও না। বলছি তো পরে কথা হবে। পাগলি একটা। এই শুনলাম এবং এটা আমি চাই সেটা তুমি তোমার ঠাকুমা, ঠাকুরদা এবং কাজের মাসিকে নিশ্চয়ই শুনিয়েছ। হ্যাঁ, আমি শুনিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর শতরূপা আন্টি, তুমি মাছ হয়ে গেলে কখন, আর সজলাঙ্কের কখন কৃষ্ণচূড়া গাছ হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। আচ্ছা রাখি, টাটা। টাটা টাটা। হ্যাঁ, টাটা টাটা টাটা। আর শোনো, এই যে এই এত এত সুন্দর করে, এটা তো তুমি শুনলে, আমি সত্যি প্রেমে পড়ে গেলাম আরো একবার তোমার। আবারও ফ্লার্ট করছো তুমি অনেয়ারে। তার থেকে বরং আমরা গানে চলে যাই, গানের বিজ্ঞাপনী বিরতিতে। একেবারে তাই। কোন গানটা থাকছে? ওই গানটা তো থাকছেই, কোরা কাগজ থা ये मन मेरा, লিখ লিয়া প্যার উস পে তেরা। তারপর ওই গানটা থাকছে, জানে মন তেরে দো নয়ন চোরি চোরি লেকে গয়া দেখো মেরা মন, জানে মন জানে মন। मेरे दो नयन चोर नहीं सजन, तुमसे ही खोया होगा कहीं तुम्हारा मन, জানে মন জানে মন জানে মন। আরও নানা রকম গান থাকছে, তবে আমাদের কণ্ঠে কেউ শুনতে পছন্দ করবে না। লতা মঙ্গেশকর, কিশোর কুমারের জ্যোতি সকলে শুনতে পছন্দ করবে। অন দিস নোট আরও একটা বিজ্ঞাপনী বিরতি। দ্য শো মাস্ট গো অন। আপাতত এইটুকু ঝলক থাকলো R++ মিউজিক চ্যানেলে, বাকিটুকু থাকছে অন এয়ারে। গান রাখতে হবে 109.7 FM এ। টুডে আই এম ইন কোলাবোরেশন উইথ RJ সজল। আর বাকিটুকু বললাম তো, দ্য শো মাস্ট গো অন চলতেই থাকবে। একটা বিজ্ঞাপনী বিরতি। 109.7 FM। ইটস মেলোড্রামাটিক। থ্যাংক ইউ। দারুণ, অসাধারণ সমাপন। মোহিত হয়ে গেলাম। দর্শকরাও দেখছেন, তারা টেলিভিশন দেখছেন না একটা আস্ত রেডিও কনভারসেশন তারা শুনবেন। এখানটাই খুব প্রশ্ন জাগে, বা অনেক সময় আমাদের পেশাগত ক্ষেত্রেও অনেক দর্শক, অনেক বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, এই যে তোরা লাইভ রিপোর্টিং করিস, এগুলো কোনো স্ক্রিপ্টেড? হ্যাঁ, তা আমরা তাদেরকে বলার চেষ্টা করি যে না, এটা কোনো স্ক্রিপ্টেড বিষয় নয়, আমরা ইনস্ট্যান্টলি বলি। তোমার কাছেও একই প্রশ্ন হ্যাঁ। দর্শকরা জানতে চাইছে যে এই দুটো RJ ফুটে উঠলো, হ্যাঁ। একটা আস্ত পরিবার ফুটে উঠলো, এই ভাবনাগুলো কি ইনস্ট্যান্টই এসেছে? স্ক্রিপ্টেড কোনটা? একদম ইনস্ট্যান্ট। এবং বিষয়টা হচ্ছে যে মানে এই চরিত্রগুলো একই, তবে এই যে কনভারসেশন আজকের, এটা পুরো আলাদা। কিন্তু আমি যতবারই এই প্রেজেন্টেশন করেছি বদলে গিয়েছে। এবং আমার ক্ষেত্রে সুবিধা এটা হয় যে এতগুলো চরিত্র যেহেতু, যদি সজল কিছু একটা ভুলভাল বলে দেয়, শতরূপা তাকে একটু মজা মস্করা করে শুধরে দিয়ে ঠিক বিষয়টা সঠিক পথে নিয়ে আসে। তেমনি বাচ্চা মেয়ে মিলি যদি কিছু ভুল করে, ঠাকুমা তাকে একটু বকা দেয়, কাজের মাসি তাকে একটুখানি ধমক দেয়, তারপরে বিষয়টা কিন্তু যেভাবে চলছিল সেদিকে চলে। তো এই এতগুলো চরিত্র হওয়ার কারণে ইনস্ট্যান্টলি করলেও যদি কিছু ভুল ত্রুটি হয়, এবং বিষয়টা হচ্ছে আমি আমার মর্জির মালিক, আমার স্ক্রিপ্ট, আমার ভাবনা সবটাই আমার, ফলে সেই ভয়টা কিন্তু আমার থাকে না, যেহেতু এতগুলো চরিত্র ব্যাকআপ দেওয়ার জন্য অলওয়েজ রয়েছে। এবার তোমার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ। যখন তুমি বললে যে আগে মজা করে করতাম, হ্যাঁ। বন্ধু বান্ধবদের মধ্যে মধ্যমণি হয়ে থাকতাম, কিন্তু যখন তুমি নিজে উপলব্ধি করলে যে আমার এই গলাটার মধ্যে অনেকগুলো চরিত্র আছে এবং এবার এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্মে যাওয়া দরকার, মানে সোশ্যাল মিডিয়ায় তুমি যখন ভাইরাল হলে, তখন সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? এবং প্রথম মানে অফার কাদের দিক থেকে আসলো? মানে তুমি প্রথম তোমার গলা নিয়ে পৌঁছে যাচ্ছ মানুষের কাছে, সেই অফারটা প্রথম কারা দিল? প্রথমত বলি, যখন আমি সোশ্যাল মিডিয়ায় আসলাম, আমি একেবারে কলেজে, যখন আমি বিধাননগর গভর্নমেন্ট কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়েছি, পরবর্তীকালে মাস্টার্স করেছি আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, বিএডও কমপ্লিট করেছি। তো আমি যখন কলেজে পড়ি, আমি বন্ধুদের সঙ্গে প্ল্যান করতাম যে খুব টাফ লাগতো, ইংলিশ নিয়ে পড়ছি, তো মনে হতো যে পড়াশুনো ছেড়ে দেবো, তাতে ইউটিউবে ক্যারিয়ার করবো একটা, তার থেকে আমি ইউটিউব চ্যানেল, এবং এই বিষয়টা তো আমার মধ্যে তখন থেকেই ছিল, তা আমি এরকম কন্টেন্ট বানাবো। এবং ফেস রিভিল করে, ফেস স্ক্যান ভিডিও আমি তখনও করিনি, আমি প্রচুর ডিফারেন্ট ভয়েসে ভিডিও হয়তো করতাম, খুব অ্যামেচারিশ হতো সেটা। একটা খাতার ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে, খাতার কভার পেজটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে তার নেপথ্যে আমি ভয়েস দিতাম। তো স্বভাবতই মানুষের কাছে পৌঁছতো না এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতো না একটি মানুষেরই এত রকম ভয়েস, ফলে রিচ পেতাম না, ভিউজ পেতাম না। তো প্রথম আমি যখন ফেস স্ক্যান ভিডিও, অনেকে হয়তো ভাবতো যে এর পেছনে বোধহয় অন্য কোনো কারিগরি আছে বা টেকনোলজি, অনেক মানুষ একসঙ্গে এটা করছেন। এবং প্রথম যখন ফেস রিভিল করে ভিডিও দিলাম, আমার মনে আছে আমার জন্মদিন চলে গেল, তখনও লকডাউনের সময় আমি ছাদে ভাবছিলাম, এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে ফেস রিভিল করে এই কমফর্ট জোন থেকে বেরিয়ে আমি একটা ভিডিও করব, পাকা দেখা। সেটা কিন্তু স্বপন গঙ্গোপাধ্যায়ের লেখা, জগন্নাথ বসু, বিমলা বসু করেছিলেন ছোটবেলায়, সেই ভিডিও আমি দেখেছিলাম
এবং দেখে আমি ভেবেছিলাম এটা যদি আমি আমার ডুয়েল ভয়েসে করতে পারি, এবং সেটা যখন ফেস রিভিল করে করলাম, খুব আমার এখন যখন ফিরে গিয়ে সে ভিডিও দেখি খুব জড়সড় হয়ে কাট হয়ে মনে হয় যে এ বাবা এত কাঁচা কাজ। হ্যাঁ, এই যে বারবার আমি ভীষণ খুঁতখুঁতে আমার কাজ নিয়ে, যে ওটা বোধহয় ভালো হলো না, টেক নেবো, রিটেক নেবো। মানে আমি যখন বাড়িতে ভিডিও করি, লাইভ পারফরমেন্সের সময় তো সেই অবকাশ থাকে না, তখন আমি এক টেকে করেছিলাম, এক টেকে সেটা ওকে হয়েছিল। দাদা আর মাকে সামনে বসিয়ে রেখেছিলাম যাতে লাইভ একটা এক্সপিরিয়েন্স পাই, যাতে আমার টেক নিতে না হয়, এবং সেইটা আমি রাত 3টায় আপলোড করি। দ্যাট গট ভাইরাল বাংলাদেশ থেকে, এবং ভারতের বাইরেও প্রবাসী বাঙালিরা তাদের অ্যাপ্রিসিয়েশন, লকডাউনের সময় তো মোবাইল নিয়ে সকলে বিজি, প্রচুর মানুষের অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছিলাম, সেটা প্রথম ভাইরাল হয়। এবং তার আগে আমি সানডে সাসপেন্সে যেহেতু কাজ করেছি ভয়েস ওভার নিয়ে, তারপরে আমি এই এবং আমার ভাই বোনরা কনস্ট্যান্টলি আমায় বলতো যে একটা দুটো ভিডিও ভাইরাল হলো তাতেই কিন্তু ক্ষান্ত হোস না, আরও করতে থাকবি, আরও, তার কারণ না হলে হাওয়া কা ঝোঁকার মতন তুই এসে চলে যাবি, একেবারে হারিয়ে যাবি। তো সেটা আমি করলাম না, তারপরে ব্যাক টু ব্যাক ভিডিও আসতে শুরু করলো আমার ইউটিউব চ্যানেলে, মানে সমাপন মিশ্র আমার যা নাম, আমার ঠিকানাও তাই, ইউটিউবে গিয়ে সমাপন মিশ্র সার্চ করলেই আমার চ্যানেল সেটা। তো সেইটা আমার তারপর গ্রো করতে শুরু করে, আমি মোটামুটি সেখানে ফেস রিভিল করে এরপর থেকে বিভিন্ন চরিত্র হয়ে ভিডিও দিতাম। এক জায়গায় বসে শ্রুতি নাটক হতে পারে, আমার নিজস্ব কবিতা হতে পারে, নিজের লেখা কবিতা, গান হতে পারে, মজার কন্টেন্ট, সব রকম অ্যাডভার্টাইজমেন্ট ব্রেক সবটাই আমি আপলোড করতে শুরু করলাম। তারপর আমার তো গপমিরের থেকে সুযোগ আসে, মির্দার সঙ্গে কাজ করেছি, এখনও যখন দাদা ডাকেন চলে যেতে হয়। তারপর আকাশবাণী কলকাতায় আমি একসময় ওখানে গেস্ট হিসেবে গিয়েছিলাম, মানে আমাকে গেস্ট হিসেবে ডাকা হয়েছিল যুববাণী বিভাগে, নতুন তারা অনুষ্ঠানে, সেখানে গল্প গাছা হয়েছিল। তার আগে আমার মনে আছে আমার খুব জ্বর হয়েছিল, আর যুববাণী কলকাতায় একটা বেতার উপস্থাপক নেওয়া হবে বলে একটা বিজ্ঞপ্তি পেয়েছিলাম, তো আমি তো গিয়েছিলাম পরীক্ষা দিতে, কিন্তু এত শরীর খারাপ ছিল আমি সেটায় পাশ করতে পারিনি। তখন আমি আমার ভাইরাল কিছুই হয়নি ভিডিও, তখন আমি ভাবছি যে এই নিয়ে এগোনো যায় কিনা। তো আমি ব্যর্থ হলাম। ওই পথ দিয়ে যখন ফিরছিলাম তখন ছাতিম ফুল, তখন সবে পুজো আসছে, ছাতিম ফুলের গন্ধ, সেটাই যেন আমার সান্ত্বনা, সেটা বুকে করে নিয়ে নাকে করে নিয়ে বাড়ি ফিরলাম। তো তারপরে ঘটনাচক্রে কি হলো, মানে ভাগ্যের ফেরে আমি যুববাণীর ওই নতুন তারা অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেলাম, আমন্ত্রণ পেলাম। তারপরে ওখানে আবারও একটা যখন বিজ্ঞপ্তি এলো যে আবারও বেতার উপস্থাপক ওরা নিচ্ছেন যুববাণী কলকাতার জন্য, তখন আমি পরীক্ষা দিই এবং তারপরে আমি যুববাণীতেও 1.5 বছর মতন কাজ করেছি। তারপরে ফ্রেন্ডস এফএম হ্যাপেন্ড, 91.9 ফ্রেন্ডস এফএম এলো জীবনে। এর মধ্যে প্রচুর আমি ভয়েস ওভারের কাজ করেছি, ডাবিংয়েরও কাজ করেছি। তো এরকম গ্র্যাজুয়ালি সুযোগ এসেছে। আর অ্যাক্টিংয়ের সুযোগও কিন্তু এসেছিল লকডাউনের সময়, কিন্তু আমি খুব একটা আমল দিইনি বা খুব একটা আমি ভাবিনি, মানে সিনেমায় অভিনয়ের ব্যাপারে অফার এসেছিল। তা আমি তখন ভাবলাম যে না, আমি আগে একটু পসার জমাই, আগে যে কাজটা করছি তাতে একটুখানি একটু আমি বিষয়টাকে একটু এস্টাবলিশ হতে দিই, আমার এই ভয়েস ওভার নিয়ে যে সমস্ত কাজ, তারপরে না হয় ভবিষ্যতে যদি সুযোগ আসে তখন ভেবে দেখব। এই আর কি, এভাবে চলছে এখন। আমার মানে যাত্রা খুবই সংক্ষিপ্তকালের, এখন তো সবে নাতিদীর্ঘ পথ চলেছি, এখনো অনেকটা পথ চলা বাকি। সকলের শুভেচ্ছা আশীর্বাদ থাকলে নিশ্চয়ই চলবো। আচ্ছা, কেউ কখনো প্রশ্ন করে না যে সমাপন তোমার অরিজিনাল ভয়েস কোনটা? এই প্রশ্নটা তো করে, বিশেষ করে যাদের সঙ্গে প্রথম হঠাৎ করে দেখা হয়ে গেল, তারা সেলফি তুলতে চাইছেন বা কথা বলতে চাইছেন, তখন এটাই কি আপনার অরিজিনাল ভয়েস? তখন আমি বলি অরিজিনাল ভয়েস তো আমার সব কটাই, কিন্তু আমি এই ভয়েসে এফর্টলেসলি কথা বলে থাকি বেশিরভাগ সময়, ফলে সেই হিসেবে যদি এটা অরিজিনাল ভয়েস হয় তো তাই, এই আর কি। এই যে যাত্রাপথ, তাতে তুমি বললে যে সিনেমার অনেক অফার এসেছিল কিন্তু সেটাতে সরাসরি যায়নি। কোনো এই এখন তো যুগটা অনেকটা বেশি ওটিটি প্ল্যাটফর্মস বা ওয়েব সিরিজ, সেরকম কোনো কাহিনী তৈরি করার জন্য তার নেপথ্যের ভয়েস ওভার আর্টিস্ট বা ডাবিং এর কাজ করা হয়েছে কি? করা হয়নি, তবে যদি এরকম সুযোগ আসে নিশ্চয়ই করব। এখনো পর্যন্ত করা হয়নি সেরকম। সবার একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে তুমি যখন বললে যে প্রথমে ভয়েস ওভার দিয়ে করছিলাম, কিন্তু তারপর যখন তুমি সামনে এলে লোকের সামনে, এই যে তোমার একটা লম্বা চুল, এই চুলটা কি স্টাইল স্টেটমেন্ট নাকি তোমার ইচ্ছা, নাকি তোমার মনে হয় যে আমি এই বেশে থাকলে ভালো লাগে? আমার প্রথমত যখন আমি একেবারে ছোটবেলা থেকে শুরু করি, আমি সব জায়গায় বলি, সেটা হচ্ছে আমার বাবা ছোটবেলায় আমার মাথায় হাত দিয়ে দেখতেন। আমার বাবা অঙ্কের টিচার ছিলেন। আচ্ছা। তো মানে কিরকম, মানে এটা একটা হয় না যে মিলিটারি ছাঁট, একদম ছোট্ট ছোট্ট করে চুল থাকবে যাতে হাত দিয়ে ধরলে চুলের মুঠি ধরা না যায়। তো সেরকম ভাবে চুল কেটে আমরা অভ্যস্ত, আমার দাদাও তাই, আমিও তাই করতাম। যখন আমি পাকা দেখা করি প্রথম, তখন আমার ছোট্ট ছোট্ট চুল ছিল।
তো তারপরে দেখলাম যে না একটু একটু করে যখন, আর আমি প্রত্যেকবার যখন সেলুনে গিয়ে চুল কেটে যখন ফিরতাম তখন আমার মনে হতো না কোথাও গিয়ে এটা আমার জন্য পরাজয় হলো, কোথাও যেন আমি চাইলাম আমার ইচ্ছেটা আর কি ইচ্ছের অকাল মৃত্যু হলো। তো আমি একটু দেখি, আমি একটু চুল বড় রাখি। তারপরে হ্যাঁ, বাড়ির লোকজন খুব যে আমাকে জোর করেছেন, খুব যে একেবারে বলেছেন না কাটতেই হবে, এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বাড়িতে ছিল না। কেটে ফেলে, এবার চুলটা তুই কেটে ফেলে, এরকম আমাকে 2-1বার বলা হয়েছে, আমি না করেছি তাতে। তারপরে দেখেছি তাতে কোনো বাধা আসেনি। তারপর চুলের মতন বেড়ে যাচ্ছে, আমার একটু মায়াও পড়ে গেছে, এখন আমি কাটতে চাই না। এখন সমস্যাটা হচ্ছে ওয়েন আই লুক ব্যাক, যখন আমি পুরোনো ছবিগুলো দেখি আমি নিজেকে যেন মেনে নিতে পারি না। ফলে এই যে এখনকার যে লুকটা, আই এম ইন লাভ উইথ দিস প্রেজেন্ট লুক অফ মাইন্ড। তো এই আর কি, ফলে এখন তো কাটার কোনো প্রশ্নই নেই। হয়তো এর উপরে কোনো স্টাইলিং হতে পারে। মহেন্দ্র সিং ধোনির একটা ইউএসপি ছিল যে ওই হ্যাঁ কাঁধ পর্যন্ত তার চুল, তার উপর দিয়ে হেলমেটটা পরতো। মানে তোমার কাছে এখন এটা তোমার ভালো লাগা, হ্যাঁ এটাই তোমার ইউএসপি। ঠিক, এর উপরে হয়তো কোনো স্টাইলিং হতে পারে, কিন্তু আই ওয়ন্ট কিপ মাই হেয়ার মানে শর্ট, নেভার। মানে সেটা এখনকার আমার ভাবনা আর কি। উত্তম দাসের পর মানে যেভাবে তিনি বিভিন্ন মিমিক্রি করে মঞ্চ মাতাতেন, তারপরে একটা বিরাট সময় গ্যাপ গেল, বাঙালি সে ধরনের বাচিক শিল্পীকে পেল না। আবার ঠিক তার পরবর্তী সময় বেশ খানিকটা, মানে উত্তমবাবুর অনেকটা পরে মির্দা এলেন, স্ট্যান্ড আপ কমেডি, তারপরে এছাড়াও আরো অনেকে এলেন। এবার তোমাদের জেনারেশনও ঢুকে পড়লো। তো এই যে এই সময়টায় কি মানে সত্যি বাঙালির এরকম প্রতিভা অন্বেষণ হচ্ছিল না বলে মনে হয়? মানে ঘরে ঘরে সমাপন মিশ্র বা মীর এরা ছিল না বলেই এই সময়টা অনেকটা একটা বড় গ্যাপ হলো। আমার ধারণা অনেকের মধ্যেই না এই প্রতিভা, হয়তো আমার চেয়েও বেশি প্রতিভাবান প্রচুর মানুষ আছেন, কিন্তু আমার মনে হয় তারা না কোথাও এক্সপ্লোর করেননি বা হয়তো সেটা প্রকাশ পায়নি। কারণ এরকম হয়েছে, আমার মেসেঞ্জারে বা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করবার জন্য অনেকে মেসেজ করেছেন, তারা কিন্তু তাদের প্রতিভাও দেখিয়েছেন। তারাও কিন্তু হ্যাঁ হয়তো আমার ক্রাফট যেটা সেইটা নয়, কিন্তু সেই রকম বা তার কাছাকাছি কিছু বা একেবারে ভিন্ন ধারার কাজ, তাদের একটা ক্ষমতা রয়েছে, বিশেষ দক্ষতা রয়েছে। তারা আমাকে জিজ্ঞেস করেন কিভাবে আমি সুযোগ পাবো, কিভাবে এটা চ্যানেলাইজ করবো। আমার কাছে বিষয়টা, আমি খুব লাকি, আমি ফরচুনেট, আমার কাছে সুযোগ এসেছে। আমার কখনো সে অর্থে ট্রাই করতে হয়নি টিল টুডেজ ডেট। আমার কাছে এসেছে, ফরচুনেট আমি আমার পরিবারের দিক থেকে, এবং ইউনিভার্স আমাকে প্রচুর সুযোগ দিয়েছে, একেবারে প্লেটে সাজিয়ে দিয়েছে। ফলে আমার এই যে ক্ষমতাটা, সেটা বাইরে আমি প্রকাশ করতে এত সহজে পেরেছি। হয়তো তারা সেটা করতে পারেন না, বা হয়তো তারা জানেন না কিভাবে পৌঁছে যাওয়া যায়। আমিও তখন হেল্পলেস হয়ে পড়ি, আমিও ঠিক গাইড করতে পারি না। তবে আমার একটাই উত্তর থাকে তাদেরকে বলার, সোশ্যাল মিডিয়া যেহেতু রেডিলি অ্যাভেলেবেল আমাদের কাছে এখন, মির্দা আমার একটা শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছিলেন আমার কাজের বিষয়ে, আমাকে খুব স্নেহ করেন। তো আমাকে উনি একটা ভিডিও মারফত শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন। আমার ফোন ছিনতাই হয়ে যায়, আমার কোনো ব্যাকআপ ছিল না, ওই বাইকটা আমি হারিয়ে ফেলি। তো আমি কোথাও ছাড়তে পারিনি, ওটা আমার কাছে এত স্পেশাল ছিল। আমি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে জনে জনে গিয়ে দেখাতাম, সেইটা আমার কাছে মানে ভাগ্যের ফের, সেটা আমার কাছে আর রইল না। ওখানে উনি বলেছিলেন যে মির্দা যখন ছোট ছিলেন তখন কিন্তু ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এত রেডিলি অ্যাভেলেবেল ছিল না, আমাদের সময় সে সুযোগ আছে। তো এই সময় দাঁড়িয়ে কারোর যদি সে প্রতিভা থাকে, সে যদি থ্রু সোশ্যাল মিডিয়া সেটা ইউটিলাইজ না করে, তাহলে কিন্তু সে বোকামো করবে। তো আমি তাদেরকে এটাই বলে থাকি যে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করো, তোমার যে প্রতিভা, তোমার যে ক্ষমতা, সেটাকে তুমি মানে প্রকাশ করে দেখো, সেটা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েটেড হবে। এবং যদি 5 জন অ্যাপ্রিসিয়েট করে, তখন তোমার নিজের ভেতরে একটা তাগিদ, আমি যেভাবে ভাবলাম যে সিরিয়াসলি নেওয়া যায়, মানুষের অ্যাপ্রিসিয়েশন না থাকলে তো আমি ভাবতাম যে এটা বোধহয় ভস্যে ঘি ঢালা হচ্ছে। তো এটা আমি তাদের বলি, এছাড়া কোনো তাদেরকে উপায় বাতলে দেওয়ার আমার ক্ষমতা নেই। তবে আমার ওটাই মনে হয়, মানে কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে ছিল সবসময়, কিন্তু ছিল, হয়তো সেটা প্রকাশ হয়নি ঠিকঠাকভাবে। প্রতিভা কিন্তু মানুষের মধ্যে আগেও ছিল, এই মাঝের পিরিয়ডেও ছিল, এখনও আছে। সঠিকভাবে প্রকাশ হলে বা সঠিকভাবে তারা যদি অপরচুনিটি পায়, তাহলে তারা কিন্তু প্রকাশ করতে পারবে, আমার সেটা ধারণা। লাকি, মানে পিপল হু আর লাকি, তারা সেটা প্রকাশ করতে পারে। আমি যেমন মনে করি আমি সেই সৌভাগ্য পেয়েছি, আমি প্রকাশ করতে পেরেছি। যারা করতে পারেন না, তাদের মধ্যে ক্ষমতা নেই, সেটা আমি বিশ্বাস করি না, এটা আমার ধারণা। সমাপন গলা ঠিক রাখতে কি ট্যাকটিস নেয়, একটু দর্শকরা জানতে চাইছে যে কিভাবে গলার পরিচর্যা করে। গলা আমার অযত্নে প্রতিপালিত, হ্যাঁ, সেটা খুব গর্বের কথা নয়। দারুণ বাংলা, অযত্নে প্রতিপালিত, হ্যাঁ, গর্বের কথা নয়। অনাদর একটা মস্ত স্বাধীনতা, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, কিন্তু আমার গলা সে কথা কখনো বলে না। মাঝে মাঝেই জানান দেয়, যখন সর্দি কাশিতে গলা তো ভালনারেবল হয়ে যায়। গলা নিয়ে যাদের কারবার, তারা সেটা খুব ভালো করে বোঝেন, তুমিও বোঝো, আমি শিওর। একটু ঠান্ডাতেই অ্যাফেক্টেড হয় গলা।
তো প্রথমত খুব চিৎকার করে কথা বলা উচিত নয়, তারপর একটু গরম জিনিস খাবার, গলাকে হাইড্রেট রাখা এটা উচিত। আমি বাংলাদেশের একটি ক্লাস করাই, সেখানে বাংলাদেশের ক্রাফট বলে একটি ইনস্টিটিউশন, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমি তখন বলেছি আমি শেখানোর মতন জায়গায় পৌঁছোইনি, আমি কি শেখাবো। তারা তখন বললেন এটা আপনার ধারণা, আপনি খুব হাম্বল বলে কথা বলছেন, তো আপনাকে ক্লাস করাতে হবে। এবং সেখানে 200, 250, 300, 400 মানুষ স্টুডেন্ট আছে। জুম মিটে বা গুগল মিটে জয়েন করে, এবং তারা ওই আমাকে ডাকে এবং আমাকে বলছে আপনি শুধু আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, বা কিছু শ্রুতিনাটক কি, গলার পরিচর্যা কিভাবে করতে হয়, কিভাবে স্ক্যানশন পজ কোথায় কোথায় নিতে হয়, রিডিং কিভাবে পড়তে হয়, গল্প পাঠ চরিত্রায়ন কিভাবে করতে হয় ইত্যাদি, বিভিন্ন চরিত্রের কীরকম ভয়েস হওয়া উচিত, এগুলোই মূলত আমাকে শেখাতে হয়। মাসে মোটামুটি একটি করে ক্লাস থাকে। তারা আমাকে জিজ্ঞেস করেন, এবং তাদেরকে যখন আমি বলি, বাইরের ঘর থেকে আমার বাবা মা যখন শোনেন, তখন আমাকে তারা বলেন এই যে তুই বলছিস তুই জ্ঞান পাপি, তাদেরকে শেখাচ্ছিস যে গলাকে হাইড্রেট রাখতে হবে, তারপর বেশি জোরে চিৎকার করা যাবে না। আমার মা তখন বলেন যে আমার সঙ্গে তুই সারাদিন উচ্চৈস্বরে ঝগড়া করিস, তার বেলা তোর গলা খারাপ হয় না। আমি ভাবি হ্যাঁ সে তো ঠিক কথাই, কিন্তু সত্যি মানে এই অযত্নের পরেই গলা আমাকে এত কিছু ফিরিয়ে দেয়। তুমি যদি আমি যত্ন নিতাম, আরও বেশি যত্ন করতাম, ঠান্ডা কম লাগাতাম বা একটু কম কথা বলতাম, আমাকে তুমি মানে এইটুকু সময় আড্ডাতেই বুঝতে পেরেছো তোমায় কথা কম বলতে হচ্ছে। আমি কিন্তু খুব বাচাল, এক কথা আমার যদি একটা ভাইব্রেশন একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় আমি খুব বকবক করতে পারি। আপাতভাবে ইন্ট্রোভার্টেড, রাদার আমি শাই। ইন্ট্রোভার্টেড মানে দের ইজ এ বেসিক ডিফারেন্স বিটুইন বিইং ইন্ট্রোভার্টেড অ্যান্ড বিইং শাই। শাই মানে যারা চান ওপেন আপ করতে কিন্তু একটু লজ্জার খাতিরে করেন না, আমি দ্বিতীয়টা। ইন্ট্রোভার্টেড যারা, তারা দে চুজ টু স্পিক, মানে দে স্পিক লেস। তো আমি ইন্ট্রোভার্টেডের থেকে শাই বেশি। একবার যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় খুব বকবক করতে থাকি। এটা একটু কম করলে গলার একটু আরাম, গলার ওপরে একটু মলম পড়ে, এত ধকল যায় না। তার মধ্যে এত রকম চরিত্র করতে গিয়ে স্বভাবতই গলায় কিন্তু খুব প্রেশার পড়ে, ঠিক পর্যাপ্ত রেস্ট দরকার, সেটা আমার হয় না। তো ওই যে অযত্নে প্রতিপালিত কথাটা বললাম, শুনতে ভালো লাগলো, কিন্তু এটা কোনো কাজের কথা না। আমি কাউকেই বলবো না যে এভাবে গলাকে রাখতে, গলাকে খুব যত্নে রাখলে তবেই গলা ফিরিয়ে দেবে সুদে আসলে। হরেক মাল 10 টাকা। আমি হঠাৎ একদিন মোবাইল স্ক্রল করতে করতে এটা দেখলাম, আমার বাড়ির লোক, পরিবারের লোকজনও দেখলো, এবং তারপরে থেকে কিন্তু আমি তোমাকে ফলো রাখছিলাম যে তোমার অ্যাক্টিভিটিগুলো কী। এবং তারপরে আমি বাড়িতে যখন মানে সাধারণ দর্শকের চোখে যেভাবে দেখা বা অন্যান্য ক্ষেত্রে যখন আলোচনা করলাম যে এই কিন্তু একটা জায়গা নিশ্চয়ই তৈরি করে। পরবর্তীকালে আমি দেখলাম যে তুমি মীরের সঙ্গে কাজ করছো বা আরও অন্যান্য ক্ষেত্রে ডাবিং করছো, সেটা এই যে তোমার হরেক মালের এই যে ইনস্ট্যান্ট ভয়েসটা একটু শুনবো, মানে নিশ্চয়ই শোনাবো। তার আগে একটু বলে রাখি, হরেক মাল 10 টাকার ভিডিওটা যেটা ভাইরাল হয়েছিল, তার আগে ক্লিপটা আমার আমি নিজের ইউটিউব চ্যানেলে, সমাপন মিশ্র ইউটিউব চ্যানেলে অলরেডি ওটা আমি কিন্তু করেছিলাম, সেটা আপলোড করেছিলাম। ওটা মির্দার একটা মিট অ্যান্ড গ্রিট উনি অর্গানাইজ করেছিলেন, অসাম সালার, সে বিখ্যাত গান মিরাক্কেলের। তো সেখানে আমি গিয়েছিলাম এবং ঘটনাচক্রে মির্দা আমার থেকে ওটা শুনতে চান। আচ্ছা, তো আমি ওটা শুনিয়েছি ইনস্ট্যান্টলি একেবারে সে সন্ধ্যের। তো একেবারে আমাকে মির্দা বলছে তোমার আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল? হরেক মাল 10 টাকা আগে যেহেতু করেছি, মাথায় থাকে ইনস্ট্যান্ট যা আসে তাও করেছিলাম। তো ওইটাই ভিডিও করে কেউ একজন আপলোড করেছিলেন আমার নিজের পেজ থেকে, অন্য। আচ্ছা। তো দ্যাট গট ভাইরাল। সেইটা আবার বোধহয় তৃতীয় না চতুর্থবারের জন্য আমার কন্টেন্ট ভাইরাল হয়। তার আগে পাকা দেখা তো সেই আগে, তারপরে আরজেইং এর ভিডিও ভাইরাল হয়, মাঝে বেশ কিছু ভিডিও বাঙাল ঘটির ঝগড়া উন্মুক্ত, কিন্তু এই হরেক মাল 10 টাকার ভিডিও সেই সময় ভাইরাল হয় মির্দার ওই ইভেন্টেই কিন্তু, এবং তারপরে মির্দার সঙ্গে কাজ করা ইত্যাদি। কিন্তু এই হরেক মাল 10 টাকার এভিটা মানে যেটা আমার চ্যানেলেও রয়েছে, এবং মির্দার যে ভিডিওটা, সেইটা আমার দাদাগিরিতেও কিন্তু আমাকে ইন্ট্রোডিউস করার সময় ওটা চালানো হয়েছিল। আচ্ছা। তারপর আমার কাছে শুনতে চেয়েছিলেন মানে সৌরভ গাঙ্গুলি, সৌরভ দা সবার দাদা আর কি, তো সেটা শোনাই। সেল 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 বাম্পার সেল বাম্পার সেল হরেক মাল মাত্র 10 টাকা। ও দাদারা, ও দিদিরা, বৌদিমণি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন আর পেয়ে যান সংসারের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস মাত্র 10 টাকার বিনিময়ে। কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না, একদম মাত্র 10 টাকা। আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আসুন, বাছুন, পছন্দ করুন, পছন্দ হলে তবেই সংগ্রহ করবেন হরেক মাল মাত্র 10 টাকা। সেল 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 সোনার বাটি 10 টাকা, রূপোর বাটি 10 টাকা, অ্যালুমিনিয়ামের বাটি মাত্র 10 টাকা। আর একটা কথা, দয়া করে দাম নিয়ে দামাদামি করবেন না,
দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আসুন, বাছুন, দেখুন, পছন্দ করুন, পছন্দ হলে তবেই সংগ্রহ করবেন হরেক মাল, মাত্র 10 টাকা। সেল, 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 বাম্পার সেল, বাম্পার সেল। অসাধারণ, Thank you. অসাধারণ। কিভাবে প্রশংসা করবো তার ভাষা নেই। খুব ভালো লাগলো। ভিডিও তো দেখেছিলাম, সরাসরি শুনলাম। এবার একটা প্রশ্ন, আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি, গোটা রাজ্য জুড়ে SIR চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে। সম্পূর্ণ এটাকে কিভাবে দেখছো? মানে ধরো দুটো পরিবারের মধ্যে বা পরিবারের দুটো সদস্যের মধ্যে কথা হচ্ছে, মানে SIRটা কি সত্যি আতঙ্ক নাকি প্রয়োজনীয়? বেশ, দুটো পরিবারের মধ্যে যখন কথা হচ্ছে, আমার তো মনে হয় আতঙ্কের, হয়তো হ্যাঁ এই মানে খুব তাৎক্ষণিকভাবে হয়তো আতঙ্কের, কিন্তু সুদূর প্রসারী নিশ্চয়ই ভালো ফলাফল আছে, তাই তা না হলে আর কেন ভাবা হতো। তো আমার মনে হয় যে সেটা যত সময় এগোবে তত পেঁয়াজের খোসার মতন বিষয়টা, সত্যটা উদ্ঘাটন হবে। তবে প্রাথমিকভাবে তো বটেই আতঙ্কের, কারণ যে সমস্ত মানুষরা এই সম্পর্কে কোনো ধারণা নেই, সঠিক অ্যাওয়ারনেসের অভাব, আমার মনে হয় গ্রাসরুট লেভেল অবধি বিষয়টা পেনিট্রেট করেনি খুব ভালোভাবে। সেই কারণেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আমরা দেখেছি যে বিভিন্ন আত্মহত্যার ঘটনা, এবং সেটা আমার মনে হয় খুব সাধারণ, আমি একজন মানুষ, আমার মনে হয় কিন্তু সেটা হওয়ারই ছিল। কারণ তাদের তো একটা আতঙ্ক হবে, তাদের যদি হঠাৎ করে দেশ ছেড়ে চলে, যারা যেখানে বসত ভিটে সেখান থেকে উচ্ছেদ করার একটা আতঙ্ক তাদের মধ্যে চলে, এবং কিছু হবে না, সেইটা তো তাদেরকে সেই আশ্বাসের জায়গাটা দেওয়ার মতন মানুষ তাদের আশপাশে কি কেউ রয়েছেন? সেটা তো নেই। তো যখন নেই তখন স্বাভাবিকভাবেই তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা হয়, এবং যা হওয়ার নয় তাই ঘটেছে। আত্মহত্যা করেছেন অনেকেই, মানে খুব খারাপ অবস্থা হয়েছে আমরা দেখেছি। তো সেইটা হওয়ার, এবং আমার মনে হয় যারা প্রিভিলেজড, যাদের কাছে এই বিষয়টা নিয়ে অ্যাক্সেস রয়েছে, ইন্টারনেট বা পড়াশুনো করেছেন, সঠিক নলেজ, ইন্টারনেটে আমরা প্রচুর ভুয়ো খবর দেখতে পেয়েছি, প্রচুর ভুলভাল ইনফরমেশন, মিস ইনফরমেশন, তারপর এক পার্টিকে ডিফেম করা, অন্য পার্টির লোকজন, রাজনীতির রং, অমুক তমুক ধর্মের রং, ইত্যাদি ইত্যাদি সবটাই। তাতে যে সঠিক উদ্দেশ্যে, যে উদ্দেশ্যেই কাজটা করা হয়েছে বলে এই বিষয়টার এত রমরমা, সেই বিষয়টা জিনিসটা পুরো ডাইলিউটেড হয়ে গেছে এবং সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছয়নি। তো প্রিভিলেজড যে সমস্ত মানুষেরা, যারা ওই আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস পিপল যারা শিক্ষিত, তাদের কাছেও যে সঠিক ইনফরমেশন কতটুকু পৌঁছেছে সেটাও কিন্তু ধোঁয়াশার। তবে আমার যেটা মনে হয়, আমি আশাবাদী যে নিশ্চয়ই সুদূর প্রসারী ভালো ফল পাওয়া যেতে পারে, আমার ধারণা। আমি জানি না, এ নিয়ে নিশ্চয়ই আগামীতে তোমার একটা ভিডিও প্রতিবেদন নিশ্চয়ই আমরা আগামী সময়ে শুনবো যে কি কথা হচ্ছে। কখনো যদি কখনো এত মানে তুমি ভাবতেও পারোনি, তুমি বললে যে সবটাই হয়েছে আমার মানে সৌভাগ্যে, হ্যাঁ, তো এই যে জনপ্রিয়তার এই জায়গাটাতে পৌঁছে, এখন যদি কেউ সমাপন মিশ্রকে বলে, কোনো একটি রাজনৈতিক দল, যে সমাপন বিরাটির অমুক কোনো জায়গা থেকে তোমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, প্রার্থী হতে হবে, রাজি নাকি? একেবারেই না। আমি রাজি হব, আর তার আগে তো আমার জানতে হবে রাজনীতি বিষয়টাকে, আমি পড়াশুনো করতে হবে। আমার সীমিত ধারণা, জ্ঞান খুবই কম, ঠিক আছে? সুতরাং আমি এমন কিছু বিজ্ঞ হয়ে যাইনি যে আমি কোনো একটা, কেবল আমাকে বলা হলো টিকিট দেওয়া হবে, কোথাও একটা থেকে দাঁড়াতে হবে, আমার একটা পরিচিতি হবে, আমি সেটা করতে নারাজ। কারণ এমন অনেক রাজনৈতিক নেতারা রয়েছেন যারা বিষয়টাই জানেন না, অথচ তারা কেবল ওই পদের লোভে সেখানে রয়েছেন। আমরা তো দেখতে পাই, আমরা সকলেই জানি। তো আলটিমেটলি আমি যদি বিষয়টা না জানি, না জেনে সেখানে যাই, তাহলে তো ইটস অফ নো ইউজ, তাই না? তাহলে তো আরেকজন দুর্নীতিগ্রস্ত মানুষ আরেকজন অ্যাড হবে। অলরেডি প্রচুর দুর্নীতিগ্রস্ত মানুষ রয়েছেন, আরেকজনকে অ্যাড করে কি হবে? তাহলে আমি যে কাজটার প্রতি নিবেদিত প্রাণ, সেই কাজটার থেকেও সরে যাব। মানুষের ভালোবাসা যেটা আমি পাচ্ছি সেটাও পাবো না। কারণ মানুষ অত বোকা নয়, মানুষ কিন্তু বুঝতে পারে কে সঠিক মানুষ, কে বেঠিক মানুষ। এবার আমি দেখা গেল যে কোনো একটা, আমি এটা বিশ্বাস করি, আমি যেমন অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব, কিন্তু আমি এটাও বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলই একেবারে ক্লিন চিট নয়, সবাই যে একেবারে সাধু পুরুষ কেউ নয়, সবার মধ্যেই দুর্নীতি আছে। তো আমি যে দলেই জয়েন করি না কেন, সেখানে আমাকে কোথাও গিয়ে কিন্তু পাঁক ঘাঁটতেই হবে। তো সেখানেই আমি তখন খারাপ হবো। তো এই মুহূর্তে আমার নিজেকে তৈরি করবার সময়, আমি আগে নিজেকে মানুষ, সমাপন মিশ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করি, ভালো মানুষ হিসেবে আগে মানে ব্যক্তিগত স্তরে নিজেকে সেই জায়গায় উন্নীত করি। পরবর্তীকালে আস্ত জীবন পড়ে আছে, দেখা যাক তখন যদি এই দেশ বা রাজ্যের অবস্থা একটু ভালো হয়, তখন যদি দুর্নীতি একটু কমে, আমার নিজস্ব মতামত, আমার নিজের শিক্ষার যদি দাম দেওয়া হয়, ওপর মহলের চাপ না থাকে কোনো রাজনৈতিক দলে, তখন আমি ভাববো। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি সমাপন, প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে। বিদায় নেওয়ার সময়
কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে দিতে, আরো খানিকক্ষণ আড্ডা হলে ভালো লাগতো, কিন্তু সবটাই তো একটা সময়ের বেড়াজাল থাকে। তো ছোট্ট কিছু একটা শুনতে শুনতে আমরা বিদায় নিতে চাই। বেশ, আমি একটা গান শোনাই, একটা লোকগীতি, সেইটাই তার 2 লাইন এবং আমার স্বরচিত কবিতা। প্রসঙ্গত উল্লেখ্য 2023 সালের বইমেলায় কাঁচা কলম নামে আমার একটি বই প্রকাশ পায়। আচ্ছা, কবিতা, গল্প, 2 লাইনার্স ইত্যাদি। আমার প্রকাশকে আমায় জোর করে, আমি খুব রীতিমতো কবিতা লিখি না, কিন্তু তিনি আমায় বলেছেন, মানে অমর অনুভূতি প্রকাশনের অমর বলে বন্ধুটি, তুই যত কবিতা তুমি লিখেছো ছোটবেলা থেকে আজ পর্যন্ত, বা গল্প, 2 লাইনার্স, সব আমাদের দাও, আমরা প্রকাশ করব। তো অনুভূতি প্রকাশন থেকে প্রকাশ পায়, তো সেই কবিতা এবং 2 লাইন গান তাই দিয়েই শেষ করি। কবিতার নাম আলো আধার, ডুয়াল ভয়েসে শোনানোর চেষ্টা করছি। তোমার ভুবন শিউলি শোভা, চিত্ত ছাতিম নেশা, ওদের জীবন বারুদের ঝাঁঝ, আগুন খেলাই পেশা। তোমার সকাল অষ্টমী পুজো, সন্ধ্যা ধুনুচি নাচ, ওদের যাপন ভাঙা মন আর চুমুকে রঙিন কাঁচ। তোমার শরীর প্রেম শিহরণ, আয়ুষের আর মোড়া, ওদের চামড়া কালশিটে দাগ, ঠোকাঠুকি শিল নোড়া। তোমার অধর লজ্জার লালি, শাড়ি পাঞ্জাবি জুটি, তোমার অধর লজ্জার লালি, শাড়ি পাঞ্জাবি জুটি। ওরা অর্ধনগ্ন বেহায়া অপয়া, আধপেটা ছেঁড়া রুটি। ওরা অর্ধনগ্ন বেহায়া অপয়া, আধ পেটা ছেঁড়া রুটি। ওরা নরকের ছাইয়ে ঢেকেছে পৃথিবী, তোমার স্বর্গ ভালো। ওরা নরকের ছাইয়ে ঢেকেছে পৃথিবী, তোমার স্বর্গ ভালো। যেন তোমার আকাশ সূর্য সাদা, ওদের নিকষ কালো। যেন তোমার আকাশ সূর্য সাদা, ওদের নিকষ কালো। ওদের নিকষ কালো। এই যে মানুষদের আমরা ভুল বুঝি, অবজ্ঞা করি, কখনো কখনো তাদেরকে প্রতি মুহূর্তে তাদের দিকে আঙুল তোলার পর তারা কিন্তু মেনে নেন যে আমরা খারাপ, তুমি ভালো, তুমি ভালো মানুষদের নিয়েই থাকো। অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো, অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাকো। মহাবুবু ভেবে বলেন মায়ের কোলি ভালা, মায়ের কোল চাইরা দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। মহাবুবু ভেবে বলেন মায়ের কোলি ভালা, মায়ের কোল ছাইরা দেখি সংসারেতে জ্বালা, বন্ধু সংসারেতে জ্বালা। জিন্দা কালে না ডাকিলেও, জিন্দা কালে না ডাকিলেও মইরা গেলে ডাকো। আমি তো ভালা না ভালা লইয়াই থাকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাকো। পথের মাঝে পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে বন্ধু কত ব্যথা দিলে, বন্ধু কত ব্যথা দিলে। পথের মাঝে পড়েছিলেন বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে বন্ধু কত ব্যথা দিলে, বন্ধু কত ব্যথা দিলে। অন্তরেতে না রাখিলেও, অন্তরেতে না রাখিলেও মুখে মুখে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাকো। অতীতের স্মৃতিগুলা, পুরনো কথাগুলা, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না ভালা লইয়াই থাকো, আমি তো ভালা না ভালা লইয়াই থাকো। অসাধারণ সমাপন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শূন্যতমায়ের এই এপিসোড নিঃসন্দেহে অগণিত দর্শকদের মনে গেঁথে থাকবে, আর অবশ্যই সমাপনের আগামীর কেরিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা। তার এই কণ্ঠ, তার এই ইনক্রেডিবল ভয়েস ছড়িয়ে পড়ুক পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষে। আরও তার সামনের জীবনের জন্য অনেক সমৃদ্ধি কামনা রইল আর+ নিউজের পুরো টিমের পক্ষ থেকে এবং শুনবো তোমায়ের টিমের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। শুনবো তোমায়ের পরবর্তী গেস্টকে তা জানতে পরবর্তী এপিসোড অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আমি সুচারু আপাতত বিদায় নিচ্ছি।